আমার কাছে আমার মা মানে আমার মনে হয় আমি আজকে যতটুকুনি যা হয়েছি সম্পূর্ণ আমার মায়ের অবদান। যে মা তো কোনোদিন তো মা তো ডিজাইনার ছিলেন না, বাট মায়ের একটা খুব সুন্দর একটা রুচিবোধ ছিল। মা কোনো চাকরি করেননি, হয়তো মা আজকে না হয়তো চাকরি যদি করতেন বা মা যদি ক্যারিয়ার করতেন তাহলে আমি আর বোন হয়তো মানে এত ওয়েল এস্টাবলিশড হতাম না। মায়ের নিজস্ব শখ আহ্লাদ পূরণ করার মানে আমি কোনোদিন দেখিনি যে সেরকম ভাবে কোনোদিন শখ আহ্লাদ পূরণ করা। মাই মা ওয়াজ ভেরি সফিস্টিকেটেড, মায়ের লুকটাই খুব সফিস্টিকেটেড। মা ইজ গ্রেট যে মা কুড ডু দিস স্যাক্রিফাইস ফর আস। আমার কাছে আমার মা মানে আমার মনে হয় আমি আজকে যতটুকুনি যা হয়েছি সম্পূর্ণ আমার মায়ের অবদান। অফকোর্স বাবা তো আছেনই, বাট আমাকে তৈরি করা, আমার আমার যে আমি যেভাবে চিন্তা করি, আমি যেরকম মানুষটা, আমার যতটা লোকের প্রতি দয়া মায়া, আমি যতটা শিক্ষা পেয়েছি, লাইফের দিকে আমি যেভাবে মানে দেখি, লাইফটাকে যেভাবে আমি দেখি, মানে এভরিথিং, ইনফ্যাক্ট আমার ডিজাইনিংও, আমার মা ডিজাইনার নয়, বাট আমার যে এস্থেটিক বোধটা, আমার যে দ্য সেন্স, এস্থেটিক সেন্স, সেটা আমার সম্পূর্ণ আমার মনে হয় যে সবকিছু আমার মনে হয় যে আমার মায়ের কাছ থেকে পাওয়া। Whatever I am today, completely because of my mother. মা তো কোনোদিন তো মা তো ডিজাইনার ছিলেন না, বাট মায়ের একটা খুব সুন্দর একটা রুচিবোধ ছিল। মায়ের নিজের সাজের মধ্যে যেরকম সেটা ফুটে উঠতো এবং বাড়ি সাজানোর মধ্যেও মায়ের সেটা ফুটে উঠতো। মানে বরাবরই বাগানে মানে ফুল ফুটতো আর কি। মা বাগান করতে খুব ভালোবাসেন এবং এখন আমরা যে বাড়িতে থাকি, মানে মা বাবা যে বাড়িতে থাকে সেখানে একটা খুব বড় বাগান আছে, কিন্তু আগে যে ছোট বাড়িতে থাকতাম সে বাড়িটার মানে সামনে যে বাগানটা ছিল সেখানে খুব ছোট্ট একটা বাগান ছিল। সেখানে খুব সুন্দর করে শীতকালে হয়তো ডালিয়া করা, গরমকালে গোলাপ, জারবেলা, এই ধরনের বিভিন্ন সিজনাল ফুলকে মানে গ্রো করা এবং সেগুলোকে বাড়ির ফুলদানিতে এনে সাজানো। মা কোনোদিন ইকেবানা করেননি, কিন্তু ইকেবানা যে একটা জিনিস সেটা প্রথম শিখেছি মায়ের কাছ থেকে। এবং টেবিল কাভার, মানে আগে যেরকম ছিল না যে বসার ঘরে যে টেবিলটা থাকতো সেই টেবিলের উপর একটা ছোট টেবিল কাভার থাকতো এবং সেই টেবিল কাভারে খুব হালকা করে এমব্রয়ডারি করা, সেটা মা কোনোদিন করেননি, মা হয়তো কিনে আনতেন, বাট সেটা সবসময় একটা খুব ছিমছাম একটা টেবিল কাভার দিয়ে ঢাকা। হয়তো ফুলদানির তলায় যেরকম থাকে একটা খুব সুন্দর একটা ক্রোশিয়ার হয়তো দেওয়া, আয়নার উপরেও হয়তো এটা খুব সুন্দর রাখা, মানে প্রত্যেকটা জিনিস, কোস্টার গুলো হয়তো খুব সুন্দর, মানে কোনোটাই মায়ের হাতে বানানো নয়, বাট মা যেগুলো কিনে নিয়ে আসতেন সবকিছু বাড়ির সাজানো, খুব সিম্পল, খুব সাধারণ ভাবে বাড়ি সাজাতেন মা। সেই সময়তে সেই রকম ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যাপারটাই ছিল না। সব মারাই নিজের বাড়িকে খুব গুছিয়ে রাখতে ভালোবাসেন এবং আমার মাও ছিলেন এবং আমার কাছে সেটা মনে হয় খুবই এক্সট্রাঅর্ডিনারি। আমার মায়ের মতো আমার মনে হয় যে আমার অনেস্টি, আমার ইন্টেগ্রিটি, এইগুলো আমার মনে হয় আমার মায়ের মতো। বা আমার মা খুব একটা ভালো রান্না করতে পারেন না, তো আমিও খুব একটা ভালো রান্না করতে একদম পারি না, সেটাও হয়তো মায়ের মতো। মা নিজে কোনোদিন ক্যারিয়ার করেননি, বাট মা চিরকালই চেয়েছেন যে আমরা দুজনে, আমি আর বোন, মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হই। মা যথেষ্ট শিক্ষিত ছিলেন, কিন্তু মা বাই অপশন আমাদেরকে মানে শিক্ষা দেবার জন্য, আমাদেরকে পড়াশোনা করে ভালো করে মানুষ করার জন্য মা কোনোদিন চাকরি করেননি। তো আমার মনে হয় যে এই যে সবসময়তে নিজের পায়ে দাঁড়ানো, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এটা সম্পূর্ণভাবে ভীষণভাবে মায়ের মতো। সবসময়তে মনে হয় যে নিজে কিছু করব, নিজে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফকোর্স, বাট আরো ভালো কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, যেটা হয়তো আমি করতে পেরেছি। তো সেইগুলো সমস্তই মায়ের মতো। এবং কিছুটা হয়তো সাজগোজ, একটা রুচিবোধ রাখা সাজের মধ্যে। ফ্যাশন ডিজাইনার মানেই যে একটা সাংঘাতিক একটা এক্সট্রাভ্যাগেন্টলি বা একটা সাংঘাতিক মানে ওভার দ্য টপ সাজতে হবে, সেটা কোনোদিনই আমার সাজগোজ সেরকম নয়। মানে হতে পারে আমি মানুষকে সাজাতে খুব ভালোবাসি, বাট নিজে যেটা সাজি সেটা আমার মনে হয় যে আমি যতটা ক্যারি করতে পারি, খুব সিম্পল ভাবে সাজতেই ভালোবাসি এবং সিম্পল থাকতেই ভালোবাসি। মা খুব ঘর গুছিয়ে রাখেন, মা যেরকম বাচ্চাদের টেক কেয়ার করতেন
সেটা হয়তো আমি এখন মানে বেশি সময় দিই। আগে আগে প্রথম আমার যখন সন্তান হয়েছিল বিঘ্নেশ, তখন হয়তো আমি অতটা টাইম দিতাম না বিঘ্নেশকে। কিন্তু আমার যত বয়স পাচ্ছে আমার মনে হচ্ছে যেন আরো বেশি করে আমি আমার ছেলেদের সাথে সময়টা কাটাই। ঘরটা গোছাতে খুব ভালো লাগে, নিজের ঘরের মধ্যে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এটা বোধহয় মায়ের মতো, মানে মা ভীষণ গোছানো, মা ভীষণ ঘরের মধ্যে থাকতে ভালোবাসেন। তো সেটা হয়তো কিছুটা আমি এখন মায়ের মতো আরো বেশি করে হচ্ছি। ডেফিনেটলি, এবং এটা মনে হয় যে আমি ভীষণ মায়ের মতো নই। বিকজ মা যেটা করে এসছেন, মা কোনো চাকরি করেননি। হয়তো মা আজকে না, হয়তো চাকরি যদি করতেন বা মা যদি ক্যারিয়ার করতেন, তাহলে আমি আর বোন হয়তো মানে এত ওয়েল এস্টাবলিশড হতাম না। মানে বোন লন্ডনে থাকে এবং বোনও ভীষণভাবে ওয়েল এস্টাবলিশড, স্টেট ব্যাংকে ভীষণ ভালো একটা চাকরি করে, লন্ডনের স্টেট ব্যাংকে। এবং আমিও আমার মতো করে বাঁচছি। তো আমার মনে হয় সেটা হয়তো মা যদি চাকরি করতেন, মা যদি আমাদেরকে সময় না দিতেন, তাহলে হয়তো আমরা সেইভাবে মানুষ হতাম না। কিন্তু আমি এখানে একটা আই বেগ টু ডিফার। আমার মনে হয় যেন এইখানে আমি মায়ের সাথে একমত হতে পারি না। মানে আমার মনে হয় এখনো মানে ছোট ছোট স্যাক্রিফাইস অফকোর্স বাচ্চার জন্য সব মাই করবে, কিন্তু এই যে বড় জিনিসগুলো, যেটা মা কোনোদিন একা রেখে চলে যাওয়া, বাচ্চাকে একা রেখে যাওয়া, কোনোদিন মনে পড়ে না যে মা কোনোদিন আমাদের একা রেখে, মানে মাকে কোনোদিন যেতেও হয়নি, কারণ মা যেহেতু কাজ করতেন না, হোম মেকার ছিলেন। বাট আমাকে যে একা রেখে যেতে হয়, তার জন্য আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। বাট তার জন্য যে আমি যাব না, আমি আমার কাজ করব না, যেহেতু আমার বাচ্চা হয়তো সাফার করবে, এইটা আমি একমত হতে পারি না মায়ের সঙ্গে। মা এটা নিয়ে আমার সাথে অনেক ঝগড়া করে, অনেকে বলে তুই ছেড়ে চলে যাচ্ছিস, এইটুকুনি বাচ্চা। আমার ছোট বাচ্চাটা, ছোট ছেলেটার বয়স হচ্ছে 10 মাস, মানে 9 মাস, 10 মাসে পড়বে। তো আমার বড় ছেলেটা ক্লাস 8-এ পড়ে, ও ক্লাস 9-এ উঠবে। তো মার মনে হয় যে আমি হয়তো ভীষণ ট্রাভেল করছি, আমি হয়তো ছেলেদেরকে অতটা দেখছি না। কারণ মা মায়ের চোখ দিয়ে দেখে, মা যেটা সবসময় তো করেছে, সারাদিন সন্ধ্যেবেলা হলেই মা আমাদেরকে পড়তে বসানো। সারাটা দিন মায়ের জগৎটা ছিল আমাকে আর বোনকে নিয়ে। আমার জগৎটা কিন্তু শুধু আমার ছেলেদেরকে নিয়ে নয়, আমার জগৎটা অনেক বড়। আমার জগৎটাতে আমার ছেলেরা আছে, আমার জগতে আমার কাজ আছে, আমার জগতে আমি বাইরের লোকেদের জন্য অনেক হেল্প করতে ভালোবাসি। আমি সেখানে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করি, সেটাও আমার জগৎ। আমার অনেক কিছু নিয়ে জগৎ, এবং তার জন্য আমার কিন্তু কোনো, এখনো অব্দি এই বয়সে আমার কিন্তু কোনো খারাপ লাগে না। আমার মনে হয় যে জীবন তো একটাই, সেখানে আমি যদি নিজে ভালো করে না বাঁচতে পারি, আমি মৃত্যুকালে গিয়ে আমি বলতে চাই না যে ইস আমি ওটা করতে পারলাম না, ইস আমি ওটা আমার হলো না, স্বপ্নটা পূরণ হলো না। আমি এইভাবে বাঁচতে চাই না। এইখানে আমি মায়ের সঙ্গে ডিফার করি। তো সেটা আমার মনে হয় যে ডেফিনেটলি মা আজকে চাকরি করেননি, মা আজকে কোনো ক্যারিয়ার করেননি, হয়তো সেটার জন্য আমরা আজকে ভালো মানুষ হয়েছি, বা এটাও হতে পারে যে হয়তো এটা আমাদের ডেস্টিনিতে ছিল। বাট মায়ের মধ্যে যে আজকে যে একটা তো নিশ্চয়ই মার মধ্যে একটা তো মন খারাপের জায়গা তো নিশ্চয়ই আছে, যে মা আজ সেই সময়ে মা এমএসসি তে ফার্স্ট ক্লাস ছিলেন, শান্তিনিকেতন থেকে পাশ করেছেন, যথেষ্ট ভালো চাকরি মা করতে পারতেন। তো সেইটা হয়তো কোনো জায়গাতে মায়ের হয়তো একটা তো দুঃখ আছে, তাহলে সেই দুঃখটা কে ঘোচাবে? সেটা হয়তো আমাদেরকে এখন ওয়েল এস্টাবলিশ দেখে মার বলেনি সেটা, যে আমার আর কোনো ইয়ে নেই, আমি এম ভেরি প্রাউড অফ মাই 2 ডটার্স। তো এইখানে হয়তো আমি মায়ের সঙ্গে একটু ডিফার করি। আমার মা ভীষণ রকম কলকাতাকে পছন্দ করে না। মাদের এখানে ফ্ল্যাট আছে, কিন্তু মা কোনোদিন এখানে এসে ফ্ল্যাটে থাকবে না। বাবার ইচ্ছে যে এখানে এসে বাবা প্র্যাকটিস শুরু করবেন, বাবা ডাক্তার। কিন্তু মা আসানসোলের বাড়ি ছেড়ে, বাগান ছেড়ে, পুকুর ছেড়ে, লোকজন ছেড়ে মা এখানে কোনোদিন আসবেন না। এবং মাকে যখন এখানে আসতে বলা হয়, মা 1 থেকে 2 দিনের বেশি সময় এখানে কাটায় না। মানে বলতে গেলে আজকে এলে কালকে চলে যায়। বাট আমার যদি কোনো সময় এই দরকারটা হয়, যখন এই রিসেন্টলি যেরকম বলবো যে আমাকে প্রায় 10 দিনের জন্য আমেরিকা যেতে হয়েছিল, আমার হিউস্টনে একটা শো ছিল, এবং সেই শোটার সময়টা আমাকে যেতেই হবে, আমাকে ট্রাভেল করতেই হবে। এবং অফকোর্স আমার হাজবেন্ড তো এখানে রয়েছেন, সেই সময়তে ও ট্যুর নেয়নি, ও ভীষণ ট্যুর করে। বাট মা থাকলে কি হয়, আমার মনে নিশ্চিন্ত হয়ে গিয়ে, হ্যাঁ ঠিক আছে মা আছে। বড় ছেলে তো বড় হয়ে গেছে, কিন্তু ছোটটা খুবই ছোট। তো মার অনিচ্ছা সত্ত্বেও মা জানে যে মা না এলে আমার হয়তো মনে একটা অশান্তি থাকবে। আমি তো যাবই আমেরিকা, বাট
একটা কি হয় পিছু টান থাকে, বাচ্চাটা কেমন রয়েছে, কে দেখছে, মেডসরা ঠিক করে দেখছে কিনা। তো মার এত কষ্ট সত্ত্বেও মা কিন্তু সেই এসে 10 দিন আমার সঙ্গে কাটিয়ে গেলেন। মানে আমি যেদিনকে ফ্লাইট ধরলাম মায়ের সাথে আমার দেখা হয়নি, মা ভোরবেলায় এসেছেন পরের দিন ভোরবেলা, এবং আমি যেদিনকে এলাম আমার সঙ্গে দেখা করি মা বেরিয়ে গেলেন। মানে মার এতটাই আর কি মানে আসানসোল ছেড়ে আসতে কষ্ট হয়, বাট মা আমার জন্য সব সময়তেই মানে শি ওয়াজ অলওয়েজ দেয়ার। মানে সেখানে আমার প্রায়োরিটি, আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন যেন পূরণ হয়, তাতে মার যত কষ্টই হোক না কেন। সেই লড়াইটা এরকমই ছিল যে অত্যন্ত ডিসিপ্লিন লাইফ। মায়ের নিজস্ব শখ আহ্লাদ পূরণ করার মানে আমি কোনোদিন দেখিনি যে সেরকম ভাবে কোনোদিন শখ আহ্লাদ পূরণ করা। মানে না কোনো সময় গিয়ে শাড়ি বাবাকে বলা কি শাড়ি কিনে দাও, না কোনোদিন বলা গয়না কিনে দাও, মানে মেয়েদের যে জিনিসগুলো থাকে। মার একটাই ছিল না কোনোদিন বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়ার কোনো ব্যাপারই ছিল না। হ্যাঁ বাবা ওই বাবা ইসকোতে ডাক্তার ছিলেন এবং এলটিএস এলএলটিএস এইসব কি পেত আর কি, মানে এরকম ধরনের বেড়াতে যাওয়ার মধ্যে একটা টাকা পায় আর কি। তো সেখানে সেরকম আমরা টাকাটা পেতাম, আর সেখানে অনেক সময় আগ্রা যাওয়া, অনেক সময় দার্জিলিং যাওয়া, অনেক সময় সিমলা কুলু মানালি যাওয়া, এরকম বেড়াতে যাওয়া। বাট তাছাড়া কোনো সময় যে বলা যে আমি বিদেশ যাব বা মানে মা আমার বিয়ের পরে মা প্লেনে চড়েছেন। আমিও বিয়ের পরে প্লেনে চড়েছি প্রথম, এবং মাও বিয়ের পরে প্লেনে চড়েছেন, আর আমার বিয়ের পরে মা প্লেনে চড়েছেন। মার কোনোদিন বেড়াতে যাওয়ার শখ আহ্লাদ ছিল না। একটাই যে শখ আহ্লাদ ছিল সেটা হচ্ছে গল্পের বই। মানে পুজোর সময় যতগুলো শারদীয়া বেরোতো সবকটা মা নিতেন, এবং মানে মাসে মাসে কিছু কিছু ছিল গল্পের বই, সেগুলো মা আনাতেন। মানে মা বইপত্র নিয়ে মা সারাক্ষণ বসে থাকেন এখনো। এবং মায়ের কোনো সময় সিনেমা দেখতে যাওয়া সেই শখও ছিল না। বাইরে তো টিভি এসছে অনেক পরে, সুতরাং টিভির নেশাও কোনোদিন ছিল না। সারাক্ষণ বইপত্র নিয়ে আর সারাক্ষণ আমাদেরই মানে আমাদের পিছনে। এবং মানে আমি সকাল থেকে উঠে আমরা কি খেয়ে স্কুল যাব, স্কুল থেকে এসে কি খাবো, তারপর আজকে কি পরীক্ষা আছে, কালকে কি পরীক্ষা আছে, কি নম্বর বেরোলো, কমপ্লিটলি আমাদেরকে ঘিরে। মানে পুরো জীবনটা ছিল আমাদেরকে ঘিরে। মানে আমার আর বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে মা নিজস্ব একটি ডায়াগনস্টিক সেন্টার করেন, এবং সেখানে মা কাজ করেন, মানে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে মা দেখতেন। এবং কিছু বছর দেখার পরে খুব স্ট্রেসফুলও হয়ে যাচ্ছিল, তার এখন মা কিছু করে না, মা এখন আবার বাড়িতেই। এবং মার এখনো মানে সারাদিনটাই আমাকে 5বার ফোন করেন, কি করছিস কি না, বোন ওখান থেকে ফোন করছে। মানে মার পুরো লাইফটা হচ্ছে আমাকে আর বোনকে ঘিরে আর কি। তো কমপ্লিট আমাদের সাপোর্ট সিস্টেম। কোনো আমার সাথে আমার হাজবেন্ডের প্রবলেম হলো তার সুরাহা মা করছে, আমার হাজবেন্ডের দিক থেকে আমার দিকেও কোনো প্রবলেম হলে আমার হাজবেন্ডকে অ্যাডভাইস দিচ্ছে। সেম উইথ মাই সিস্টার। কাজের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হলে, পার্সোনাল রিলেশনে কারোর সাথে কোনো প্রবলেমের সব বিষয়ে মা ইজ অলওয়েজ দেয়ার আর কি। মানে টু গিভ দ্য রাইট অ্যান্ড অনেস্ট অ্যাডভাইস। এমন নয় কি মেয়ে বলে আমাকে তাকে সবসময় ঠিক বলতেই হবে। মা ইজ এক্সট্রিমলি স্ট্রেট অ্যান্ড এক্সট্রিমলি মানে জাস্টিফাইড আর কি, অ্যান্ড রেশনাল। মা ছোটবেলাতে আমি যখন ছোট ছিলাম মার কাছে একদিন গুরুজি আসতেন গান শেখাতে। মা তানপুরা নিয়ে বসতো এবং মা ক্লাসিক্যাল গান শিখতো। হঠাৎ করে একদিন রিয়েলাইজ করলাম, তখন আমি খুবই আবার ছোট, ক্লাস হয়তো 5-6 পড়ি, যে মা আর গান করছেন না। কেনই যে মা গানটা থামালেন, বাবার সাথে কিছু বাবা কিছু বলেছিল নাকি কিছু পার্সোনাল কিছু হয়েছিল এখনো আমি জানি না, কিন্তু মানে কেন মা গানটা হঠাৎ করেই গুরুজি আসা বন্ধ করে দিলেন এবং মা আর গান শিখলেন না। এবং এখন আমরা যখন একসঙ্গে বেড়াতে যাই তখন মাকে অনেক বলে, মানে যারা হয় না যারা গান করে তারা তো বললেই গান করে, কিন্তু মাকে সামহাও যদি বলি যে মা গান করো, মা গান করতে চায় না। এবং অনেক বলে কই মা দেখলাম মা বেশ একটা না বেশ দুটো বোধহয় গান করলেন। তো গান করার ব্যাপারটা মার মধ্যে ছিল, মা খুব সুন্দর গান করতেন। এবং আবার বোধহয় মনে হয়েছিল যে ওই সন্ধ্যেবেলাতেই গুরুজি আসতেন, এবং যখন আমাদের পড়ার সময় তখন হয়তো মনে হয়েছিল যে মানে গুরুজি এলে হয়তো আমাদের পরের দিনের ক্লাস ওয়ার্কটা হয়তো ভালো করে হবে না। মানে এতটাই ইম্পর্টেন্ট ছিল মায়ের কাছে আমাদের পড়াশোনাটা, যে তার জন্য হয়তো মা গানটাও ছেড়ে দিয়েছিলেন।
সেভাবে সত্যি কোনোদিন জানতে পারিনি মা কি কোনোদিন পড়াতে চেয়েছিলেন। মা অঙ্ক ভীষণ ভালোবাসেন, তবে বাবা এখন যেটা বলে আর কি যে মা প্রচন্ড অঙ্কে নাকি আজকাল ভুলভাল করে, কিন্তু মা হয়তো প্রফেসরই হতে চেয়েছিলেন, বা মার হয়তো একটা স্বপ্ন ছিল আমাকে ডাক্তার করা, যেটা মার ভীষণ একটা মনে হয় স্বপ্ন ছিল যে মেয়ে ডাক্তার হবে। তবে সেটা যখন প্রথম থেকে ডাক্তার হলাম না তখন মায়ের খুব কষ্ট হয়েছিল, বাট আমার মনে হয় এখন আর মায়ের কোনো কষ্ট নেই, ডেফিনেটলি না, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। মায়ের এখন আর, মা ইজ ভেরি হ্যাপি উইথ মি অ্যান্ড উইথ মাই সিস্টার, দুজনকে নিয়ে মা খুব খুশি। কিন্ডারগার্টেনে লোরেটোতে যখন ঢুকলাম, লোরেটো কনভেন্ট আসানসোল থেকে আমি পড়েছি, ঢুকেই মানে আমি বরাবর ভীষণ স্মার্ট, এবং নিজেই বলছি, বুঝতেই পারছেন, নিজেই খুব নিজের প্রশংসা করছি। বাট যখন লোরেটোতে ঢুকলাম, কেজিতে ঢুকেছিলাম, মানে কিন্ডারগার্টেন কেজির পরে ক্লাস 1। প্রথমেই যখন ঢুকলাম, ঢুকেই একটা আমাদের অ্যানুয়াল কনসার্ট হতো, 1 বছর অ্যানুয়াল কনসার্ট হতো, আর 1 বছর অ্যানুয়াল স্পোর্টস হতো। স্পোর্টস আমি খুব খারাপ ছিলাম, বাট কিন্ডারগার্টেনে ঢুকেই যখন স্পোর্টস কনসার্ট হলো, তখন আমি মেন ক্যারেক্টার করলাম, মানে দ্য কিং, আমি ছিলাম দ্য কিং, রাজা। আর আমার আরেকটি বন্ধু ছিল, সে হলো রানী। তো রাজা তো মেন রোল, সবাই তো বাকি সব প্রজারা দাঁড়িয়ে আছে আমার, মানে কিন্ডারগার্টেন, মানে 5 বছর বয়স তখন আমার। তো আমার খুব অবাক লেগেছিল যে মানে প্রথম ঢুকেই কয়েকদিনের মধ্যে কনসার্টের মধ্যেই আমি হচ্ছি মেন রোল, এবং কিংটা এমনই একটি ঘটনা স্কুলে, মানে এই কিন্ডারগার্টেনে ঢুকে কিং হওয়াটা, যে এখনো আমার স্কুলের কিছু বন্ধুরা আমাকে কিং বলে ডাকে, মানে অগ্নিমিত্রা না বলে আমাকে কিং বলে। সো দ্যাট ওয়াজ সামথিং মাকে খুব প্রাউড করেছিল। বাট তারপরে তো ছিলই ওরকম আর কি, মানে এই ক্লাসে হয়তো ফার্স্ট আসছি, পরের ক্লাসে হয়তো সেকেন্ড এলাম, ইউজুয়ালি আমি ফার্স্ট বা সেকেন্ডের মধ্যে আসতাম। তো ওইগুলো নিয়ে মার খুব আনন্দ ছিল, বিকজ মা তো সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতেন। মানে ওই ক্লাস 3-তে ফার্স্ট এলাম, জেনারেল প্রফিসিয়েন্সি ফার্স্ট, এই যে সার্টিফিকেট আর একটা মেডেল, এটা মায়ের কাছে একটা মানে সেই মানে কি বলবো, স্বর্গ পাওয়ার মতো আর কি। মা ভীষণ প্রাউড ছিলেন। না, মাকে আমার বন্ধুরা খুব পছন্দ করতো, কিন্তু তখন অতটা তো বাড়ি যাওয়ার ব্যাপার ছিল না, মানে আজকে যেরকম আমি ডে স্পেন্ড করতে যাচ্ছি বা নাইট আউট করতে যাচ্ছি, সেরকম যে ব্যাপারটা, সেটা তো মানে নাইট স্পেন্ড করা তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি, কোনোদিন মা অ্যালাউ করেনি কারুর বাড়িতে গিয়ে রাত্রে থাকা। আর ডে স্পেন্ড তো খুব কম, মানে হার্ডলি, তাও সেই 9-10-এ। মাকে সবাই খুব মানে খুব সফিস্টিকেটেড, খুব এলিগেন্ট মহিলা হিসেবেই দেখতেন, কারণ আমি যেটা বললাম যে মায়ের সাজ খুব রুচিসম্মত ছিল, এবং মা যাই পরতেন মানে খুব সামান্য, সেই সময়তে তো আর বিশাল কিছু ছিল না, একটা তাঁতের শাড়ি পরলেও ভীষণ সুন্দর করে পরিষ্কার করে, একটা বেশ লম্বা হাতা একটা রুবিয়ার ব্লাউজ, ছিমছাম একটা হয়তো নেকলেস, একটা কানের, কাজল টাজল পরার কোনো ব্যাপারই ছিল না সেই সময়তে, জাস্ট হালকা একটা লিপস্টিক, বিনুনি করে বা একটা ছোট খোপা করে। মা ওয়াজ ভেরি সফিস্টিকেটেড, মায়ের লুকটাই খুব সফিস্টিকেটেড। এবং মার এখন শরীর খারাপ হওয়ার পর, ডায়াবেটিস হওয়ার পর স্পেশালি এত চেহারাটা ভেঙে গেছে। মায়ের হাইট অলমোস্ট আমার মতো, মানে আমার থেকে একটু মা বেটে, বাট আমার মতনই লম্বা মা, এবং চেহারাটা ভেঙে গেছে। বাট সেদিনকে আমার খুব ভালো লাগলো, মানে আমি 1 সপ্তাহ আগেকার কথা বলছি। আমার একটি স্কুলেরই বন্ধু আসানসোলে, সে এখন আসানসোলেই থাকে, তো সে আমাকে বলে, জানিস কালকে আমার কাকিমার সঙ্গে দেখা হয়েছিল ওই বিয়ে বাড়িতে। আমি বললাম, ও আচ্ছা, তুই বিয়ে বাড়িতে গেছিলি বুঝি? বলে, হ্যাঁ আমি তো ওখানেই গেছিলাম। আর তারপর জানিস তো, মা যখন কাকিমা যখন ঢুকছে, আমার এত ভালো লাগলো, মানে অগ্নি তুই জানিস তো আমাদের মারা কিরকম এখন হয়ে গেছে, কিরকম সে জবু তবু হয়ে গেছে, বয়স হয়ে গেছে সব মায়েদের, কিন্তু কাকিমা যে সফিস্টিকেটেড ভাবে ঢুকলো না বিয়ে বাড়িতে, মানে তোকে কি বলবো, আমার এত ভালো লাগলো। বিশ্বাস করুন, আমার ওর কথাটা শুনে, আমার বন্ধুটার নাম বনশ্রী যখন বললো, আমার এত ভালো লাগলো, বিকজ মাকে এখন ডায়াবেটিস হওয়ার পর আমার দেখে মনে হয় মা ভীষণ যেন ভেঙে গেছে শরীরটা। এবং মাকে আমি বললাম যে, মা জানো তো তোমার সম্বন্ধে বনশ্রী এই কথাটা বলেছেন। মা ওয়াজ অলসো সো হ্যাপি। তো ইয়েস, আমার মাকে সবাই খুব সুন্দরই বলতো,
এবং সেদিনকে মনশ্রী যখন বললো যে মাকে এখনো এত সুন্দর লাগছে দেখতে, আই ফেল্ট রিয়েলি প্রাউড। আজকে যত দামি জিনিস কিনে তুমি দাও, যত যা কিছু করো, সবকিছু টাকা দিয়ে করা যায়, কিন্তু সময় এমন একটা জিনিস যেটা তুমি মানে আমার মনে হয় যে মানে ইটস ভেরি প্রেশাস। মানে আমি হয়তো টাকা দিয়ে খুব দামি একটা জিনিস হয়তো মাকে দেব, বাট মা যদি বলে যে তুই এসে 5 দিন আমার সঙ্গে থেকে যা, সেটা হয়তো আমি পারবো না। তো আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সব রিলেশনশিপকে সময় দেওয়া, এবং মা আর সন্তানের যে রিলেশনশিপ সেটা তো তার অবশ্যই তার মধ্যে পড়ে। আমার এটাই বলার যে যতটা কম সম্ভব যখন নিজের লোকেদের সাথে রয়েছি তখন এই যান্ত্রিক জিনিসগুলোর সংস্পর্শে আসাটা যতটা কমানো যায় ততটা ভালো। আগের মতো যদি সেইভাবে সময় কাটানো যায়, যতক্ষণ থাকছি ততক্ষণ নিজের মানুষের সাথে সেইভাবে সময় কাটানো, মানে সবসময়তে ফোন, সবসময়তে ইন্টারনেট, সবসময়তে ফেসবুক, আমার মনে হয় এইগুলো রিলেশনশিপ গুলোকে ক্ষয় করে দিচ্ছে। এবং যেটা বললাম যে মা যেটা স্যাক্রিফাইস করেছে আমার আর বোনের জন্য, চাকরি করেনি, কোনোদিন কোনো প্রফেশনাল এতে যায়নি, সেটা আমার খারাপ লাগে, বিকজ আমি কোনোদিন সেই স্যাক্রিফাইসটা হয়তো আমার ছেলে মেয়েদের জন্য করতে পারবো না। বাট আমাকে যদি বলা হয় যে তোমার মা, তুমি কি চাও যে তোমার মা চাকরি করুক, আমার মনে হয় যে আমি তো আমার মাকে সেই হিসেবেই দেখতে চাই যে স্কুল থেকে ফিরে এসে আমি মাকে বাড়িতে দেখবো, সকালে যাওয়ার আগে মা আমাদের সি অফ করবে, সন্ধ্যেবেলায় পড়ার সময়তে মা পাশে বসে থাকবে। আমি কিন্তু আমার মাকে সেই হিসেবেই দেখতে চাই, যদিও বা আমার মনে হয় যে মার হয়তো মা ইজ গ্রেট, যে মা কুড ডু দিস স্যাক্রিফাইস ফর আস। আমি হয়তো মায়ের জায়গায় হলে পারতামই না, কোনোদিন সত্যি পারতাম না। বাট যদি মা বলতে হয় তাহলে সত্যি মানে ওই রকম মাই আমার চাই। আমাকে যদি আবার করে বলা হয় যে মা এবার চাকরি করবে, আবার যদি তুমি ফিরে যাও, তাহলে কি তুমি চাইবে মাকে চাকরি করতে দিতে? না, আমি চাইবো মা আমার মতনই থাক, আর ঘরে হোম মেকার সবসময় মাকে পাশে পাই, যেরকম পেয়ে এসেছি সেইভাবেই মাকে দেখতে চাই।